শেখ হাসিনা তো ভোট চোর ছিল। যেই তিনটা নির্বাচনের কথা বলা হইতেছে ওই তিনটা তো আসলে নির্বাচন হয় নাই। এই সরকার এসে একটা সুষ্ঠু নির্বাচন দিবে, যেই সুষ্ঠু নির্বাচনের ফলে জনগণের যে আকাঙ্ক্ষা সেটা আসলে আমরা কাউন্ট করতে পারবো, আমরা এটা মেজার করতে পারবো। তারপরে জনগণের আকাঙ্ক্ষায় থাকা যে সরকার, আসা যে সরকার, সেই সরকার আমরা কি চাই সেটার প্রতিফলন ঘটাবে। আমার কাছে হিসাবটা তো না, সহজ। এই আপনি আপনি যে জায়গাটায় মিস করছেন, জি স্যার। এই সরকারটা আসছে কিসের উইলের কারণে? আসছে উইলটা কি? উইলটা বেশি উইল উইলটা তো হইলো হচ্ছে হাসিনা চইলা যাক, সরকার যেই আসুক। স্যার ওই সময় তো অবস্থা এরকম হয়েছিল, হাসিনা গিয়া একটা যে কেউ আসলেই আমরা খুশি হইতাম। এটা তো স্যার মানে আপনি না, মানে সেটা সে তো খালেদ স্যার খালেদ হাসিনার যেখানে আপনি জায়গাটা মিস এরকম ছিল, করছেন, মিস করছেন হাসিনা কোথায়? উঠা গিয়া স্যার আমরা এরকমও কইতে মানুষের, আমি চাই না কিন্তু মানুষের এরকমও কইতে শুনছি এখন আর্মি আসুক, উমুক আসুক, তুমুক আসুক, আমরা কেয়ার করি না, হাসিনা যাক। ব্যাপারটা উইলটা ছিল হচ্ছে এই পর্যন্ত, যে কোনো ভাবে যাক। এমন কি স্যার এটা না, আবার বলা আবার উচিত না, আবার তারপর আবার আমি, মইরা যাক, এগুলিও শুনছি। হ্যাঁ হ্যাঁ খালেদ, কিন্তু একই সঙ্গে একটা গণ অভ্যুত্থান ঘটে কেন? গণ অভ্যুত্থান ঘটার তো কতগুলি কারণ থাকে, এবং লক্ষ্য করে দেখুন, আপনি নিজেই বললেন যে এর নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা, রাইট। তাই তো? রাইট। ওরা যখন শহীদ মিনারে ঘোষণা করে, তারা কি বলেছে? বলেছিল এক দফায়, এবং তারা কি বলেছিল? একটা অন্তর্বর্তী সরকার চাই এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। সেটা শোনার পরে লোকজনকে বাড়ি চলে গিয়েছিল যে না, ওরা তো রাজনৈতিক বন্দোবস্ত চায়, আমি চাই শুধুমাত্র শেখ হাসিনা মানে ইসে থেকে, তার যে গ্রিপ সেখান থেকে মুক্তি। প্রত্যেকটা আন্দোলনের মধ্যে আকাঙ্ক্ষাগুলি তৈরি হয়। গত 15-16 বছরের মধ্যে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, আপনি নিজেও বলেছেন স্যার। যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, জি। তাই তো? জি স্যার। প্রতিষ্ঠানগুলো ধ্বংস প্রতিটা হয়েছে এবং এটা প্রতিটা আকাশ থেকে পরে ঝড়ে ঝঞ্ঝায় নষ্ট হয়ে যায়নি। এটা শেখ হাসিনা ব্যক্তিগতভাবে নষ্ট করেছে, ধ্বংস স্যার করে আমি দিয়েছে। আপনার কথা ধার কইরা বলি, এটা সব জায়গায় আপনি কোথায় জানেন এটা লিখছেন, প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে শুধুমাত্র একক মানে এক ব্যক্তি নিজের প্রতিষ্ঠা করার জন্য। এটা সাংঘাতিক। এটা কিন্তু আওয়ামী তাই লীগের প্রতিষ্ঠা হয়েছে। করার জন্য না, শুধু প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে শুধু শেখ হাসিনা, মানে আওয়ামী লীগ নাই কিন্তু, 15 বছরে আওয়ামী লীগ নাই, তা তো নাই, তা তো শুধু নাই, শেখ হাসিনা এটাই তো আছে। ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র বাংলাদেশে, আবারও বলি, তোকে বলেছি আবারও বলি, দুইবার প্রতিষ্ঠিত হয়েছে। আপনি খেয়াল আছে কি, যারা যারা একটু আহ, মানে আমার মতো বয়সী, তাদের মনে থাকবে এক নেতা এক এক দেশ, এই স্লোগান 1972 চুয়াত্তর 75-এ তোলা হয়েছে, বিশেষত 75-এ তোলা হয়েছে। বাংলাদেশে একটি সংবাদপত্রের লেখা হয়েছিল শেখ মুজিবের শাসন চাই, আইনের শাসন চাই না, এই জাতীয় কথাবার্তা। তো সেগুলো তো আমরা জানি। এটাই, ওই যে আপনার পুরনো প্রশ্নে ফিরে যাই, যে আপনি বললেন না যে 72-র ওই কনস্টিটিউশনের ওই আইডিওলজির সাথে আজকের এই এই- এই মানে আওয়ামী লীগের মিলটা কোথায়? মিলটা এই জায়গায়, তারা প্রতিবারই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে। ওইটা ইডিওলজিক্যাল পজিশন তাদের, ওইটাই আদর্শিক অবস্থা। রাষ্ট্র ধ্বংস করে ব্যক্তি তৈরি, ব্যক্তির কাঁধে সমস্ত কিছু তুলে নেওয়া, এই সুবিধাটা। ফলে আজকে আপনি যে শুধুমাত্র শেখ হাসিনা চলে গেলেই সমস্ত কিছু কি ঠিক হবে? যদি রাষ্ট্রই ধ্বংস হয়ে থাকে, প্রতিষ্ঠান ধ্বংস হয়ে থাকে, তাই না? তাহলে কি করতে হবে? প্রতিষ্ঠান গড়ার কতগুলি পূর্ব শর্ত আছে, সেই জায়গাগুলো আপনাকে তৈরি করতে হবে। এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, সবটাই তো বলা হচ্ছে না যে আগামীকাল এগুলি করে দেওয়া হবে, যে কোথাও থেকে ধার দেনা করে এনে একটা প্রতিষ্ঠান বানিয়ে দেওয়া তো যায় না, প্রতিষ্ঠানের প্রক্রিয়া তৈরি হয়। আপনি যদি পুরো জায়গাগুলো ক্লিন আপ না করেন, যদি প্রতিষ্ঠানের জায়গা মানে যে অংশগুলো ভেঙে পড়েছে সেগুলো বাদ দিয়ে যতটুকু আছে সেটা শক্তভূমির দিকে তৈরি করার না চেষ্টা করেন, তাহলে কোথায় দাঁড়াবে? আপনি স্যার। একটা নির্বাচন করলেন, স্যার এইটা আপনি, তড়িঘড়ি একটা নির্বাচন করাই কি যথেষ্ট? স্যার এটা আপনি ঠিকই বলছেন। স্যার আপনি কি 1 মিনিট একটু স্যার বলবেন, আমরা আসলে আওয়ামী লীগের, বিশেষ করে আমি আওয়ামী লীগও কইতে চাই না, শেখ হাসিনার এই দুঃশাসনের দায় আমরা কি বাংলাদেশের আর সব পলিটিক্যাল পার্টিরা, বিশেষ করে বিএনপি জামাত যারা আসলে জোট হিসাবে আসলে এর পরের বার যারা ক্ষমতায় আসবে, তাদেরকে আমরা কি আসলে দায়ী করতেছি না? মানে তারা আসলে আর করবে না, আমরা 53 বছরের শাসন দেখছি, কেউ এগুলি করে নাই, না সুতরাং না না আমাদের না না। কইরা যেতে হবে। স্যার আমরা কি একটু খালেদ, ওদেরকে বেশি খালেদ, আপনি আপনি এই জায়গায় একটু, আপনাকে আমি একটু ব্যাখ্যা করি। আমি কিন্তু কখনো বলি নাই যে ওরা আসলে করবে না, এরকম কথা আমি বলি নাই। আমি রাজনীতিবিদদের প্রতি আস্থাশীল, আমি চিরকালই বিরাজনীতিকরণের বিরুদ্ধে। আমি কখনোই বলি নাই কে আসলে কি করবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে, কিন্তু আপনি কি করতে হবে সেটার বলার রাইটটা তৈরি হয় কোথা থেকে জানেন? বলার রাইটটা তৈরি হয় রাজপথের রক্তের মধ্য দিয়ে, জনগণের ক্ষোভের মধ্য দিয়ে, নেতৃত্বের কারণে। যে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলেন ছাত্ররা, সেটার সেই কারণে এটা তৈরি হয়। শুধু তাই না, আপনি যদি দেখেন যে
মানে অকস্মাৎ জুলাই 2024 সালের আন্দোলন সফল হয়েছে এরকম মনে করার কোনো কারণ আমি মনে করি না। বাংলাদেশে দীর্ঘদিন 15 বছর ধরে যে স্বৈরতান্ত্রিক শাসন, বিশেষত ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র, যেটা আপনি বারবার বলছেন, আমি বলছি যে শেখ হাসিনার শাসন, তো এই জায়গায় থেকে বেরোবার পথটা কি? এটা তো ওই সময় যে আন্দোলনগুলো হয়েছে সেই আন্দোলনগুলিরই তো এক ধরনের ধারাবাহিকতার মধ্যে আমরা জুলাইতে দেখতে পাই। কারণ হচ্ছে অ্যাট্রসিটিটার এক্সটেন্টটা হাই, রাইট। কিন্তু এবং অ্যাসপিরেশনের জায়গাটা কিন্তু সেম। এবং এইটার কারণ হিসেবে মানে এইটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখন যারা মানে ক্ষমতায় আসে, বিশেষ করে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যেসব উপদেষ্টারা এবং উপদেষ্টারও বড় উপদেষ্টারা, অতি উপদেষ্টারা যারা আসেন, তাদের আচার আচরণ এটা দেখা যায়। তারা আইন নিজের হাতে তুলে নিতেছেন, বিচার নিজেরা করতেছেন, সালিশ করতেছেন, মানে একদম। এবং কেউ অন্যটা বললে শেখ হাসিনার মতোই শেখ হাসিনার গলায়ও ধমকাইতেছেন স্যার। এটা কি আপনি দেখতেছেন? এইটা অন্য আলোচনা, এই দায়িত্ব আমার না আমাকে স্যার, না স্যার, আমি আপনার এটা বইলা রাখলাম আর কি। আমি ঠিক করছি এখন থেকে না, প্রতিবার কারণ এটা এটা করে নিয়ে একটু আবার করে কথা বলবো। বলা যায়, কিন্তু আমরা আসলে ওই আলোচনাটা করি যে আলোচনাটা করার জন্য রাইট, আমরা এখানে রাইট। আমি একত্রিত আমি হয়েছি। ওই আলোচনা আসতেছি স্যার। আপনি আসবেন এবং সংবিধান সংস্কার নিয়ে আমরা একটা বাছাই করা প্রশ্ন করছিলাম আসলে অনেক সংস্কারের মধ্যে। সেই প্রশ্নটা এরকম যে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন বিধানের প্রাথমিক প্রস্তাব আছে সংবিধান সংস্কার কমিশনে। প্রস্তাবটি সমর্থন করেন কিনা? প্রস্তাবটি সমর্থন করেছেন শতকরা 94% লোক, প্রস্তাবটি সমর্থন করেন নাই শতকরা 6% দর্শক। স্যার, খুবই স্ট্যাগারিং নাম্বার, 1,78,000 ভোট পড়েছে স্যার এখন পর্যন্ত। মানে আমরা এই পোল ওপেন করেছি গতকালের মানে 24 ঘন্টার একটু বেশি সময় হয়েছে স্যার। 1,78,000 দর্শক ভোট দিয়েছেন যে 94% চান যে দুবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এরকম একটা জায়গার মধ্যে স্যার কথা। স্যার, আমাদের এবারের যে প্রশ্ন, আপনি এটা নিয়ে মন্তব্য করতেও পারেন নাও পারেন স্যার, আমাদের এবারে যে প্রশ্ন যে অন্তর্বর্তী সরকার টিএসসিতে বা শহীদ মিনারের শপথটা নিয়ে বঙ্গভবনে বর্তমান সংবিধানের অধীনে শপথ নেয় জুলাই বিপ্লব নস্যাৎ হয়ে গেছে। আমাদের এমন কথা বলছেন হচ্ছে কবি, রাষ্ট্রচিন্তক আমরা যাকে বলি, জনাব ফরহাদ মজার। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে বর্তমান সাংবিধানিক ধারাবাহিকতা তিনি জোর দিচ্ছেন। তিনি বলছেন জুলাই আগস্টে এটা বিপ্লব ছিল না, কারণ বিপ্লবী দল ছিল না, বিপ্লবী সেনাবাহিনী ছিল না। স্যার, আমি আপনার কাছে একজন রাষ্ট্রবিজ্ঞানীর কাছে জানতে চাইবো যে স্যার জুলাই স্পিরিট আপনার কাছে আসলে কি? বিপ্লব, অভ্যুত্থান, কোনটা? আমি এটাকে বিপ্লব বলি না, আমি এটাকে গণ অভ্যুত্থান বলি। অভূতপূর্ব, অভাবনীয় এক গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশের ইতিহাসে। এর চেয়ে বড় গণ অভ্যুত্থান ঘটেনি। এমনকি স্বাধীনতার পূর্বের গণ অভ্যুত্থান, যেটা সবচেয়ে বড় 69-এর, সেটাও প্রকৃতপক্ষে মানে আপনি সমকাল পত্রিকায় 3রা আগস্ট সম্ভবত আমার যে লেখাটা ছাপা হয়, সেটা তো আপনি হয়তো দেখবেন 3 বা 4 তারিখে। সেটা হচ্ছে, আমি তখনই এটাকে গণ অভ্যুত্থান বলে চিহ্নিত করেছিলাম। ফলে আমি এখনো মনে করি এটা একটা গণ অভ্যুত্থান, ব্যাপক গণ অভ্যুত্থান, অভূতপূর্ব এবং বড় রকমের মানে পরিবর্তনের ইঙ্গিত এবং সম্ভাবনায় পরিপূর্ণ একটা গণ অভ্যুত্থান। ওকে স্যার। স্যার, পরের প্রশ্নে কি যাব না স্যার? এটা নিয়ে আপনি আরেকটু বলবেন প্লিজ প্লিজ স্যার? প্লিজ। পরের প্রশ্নটা হচ্ছে স্যার